সভ্যতার মুখোশে হিংস্র জানোয়ারের উৎসব। আমাদের সময় থেকে খুব দূরের নয় এমন এক যুগের কথা, যেখানে ভণ্ডরা একটু বেশি পরিপাটি পোশাক পরে। তাদের ঝলমলে সাম্রাজ্যে নিজেদেরকে খুব সভ্য বলে বিশ্বাস করত। এক পৃথিবীতে যেখানে সবাই গর্ব করে বলতো, আমরা তো বর্বরতা ছেড়ে এসেছি, সেখানে ছুরিগুলো একটু নিঃশব্দ হয়ে গিয়েছিল। তখন আর জনসমক্ষে রক্ত ঝরত না, ছুরিগুলো আকাশ থেকে পড়ত, পরিষ্কার, হিসেবি, আর সঙ্গে থাকতো সুন্দর ভাষণের ব্যাখ্যা। এটা এমন একটা দেশ যেখানে শান্তির কথা বলতে বলতে নিজের তরোয়ালে শান দিত, যার পতাকায় লেখা স্বাধীনতা, কিন্তু পদচিহ্নে শোনা যেত আধিপত্য। এই পরিশীলিত নিষ্ঠুরতার কেন্দ্রে ছিল গ্র্যান্ড রিপাবলিক অফ উরুমিয়া। তারা নিজেরাই সবার জন্য নিয়ম বানাতো, তারা নিজেরাই অন্যের স্বাধীনতা ঠিক করে দিত, আর কোন স্মৃতিগুলো মনে রাখতে হবে তাও নির্ধারণ করত। এর শাসক লর্ড ডোডো, তিনি আধুনিক নেতৃত্বের এক বিস্ময়কর নমুনা, এ যুগের ফেরাউন। তিনি এমনভাবে কথা বলতে পারতেন যাতে অনেক কিছুই বলা হয় কিন্তু কিছুই বোঝা যায় না, তবু ঠিক এতটাই বলা হয় যাতে সব কিছুরই যুক্তি দাঁড় করানো যায়। অবিশ্বাস্য আত্মবিশ্বাস, কিন্তু বোঝার ক্ষমতা বেশ সন্দেহজনক। তার বক্তৃতা যেন হারিয়ে যাওয়া কাফেলার মতো, তার সিদ্ধান্ত ঝড়ের গতিতে আসতো, কিন্তু গভীরতা থাকতো কাদা পানির ছোট গর্তের মতো। আর শীর্ষে বসে এক আশ্চর্য রাজা, কথায় যার নেই কোনো সাজা। ঝড়ের মতো বয়ে যায় বাণী, অর্থহীন তবু যুক্তির শূন্য পানি। ভাবনা আসে দেরি না করে, তবু যুক্তি পথারায় ঘোরে। গভীরতা কম, গর্জন ভার, যেমন মন তেমনি দ্বার। তবুও অনেকেই তাকে ভালোবাসতো, কারণ তার মধ্যে তারা জ্ঞান দেখেননি, দেখেছেন এক প্রদর্শনী। সংযম নয়, দেখেছে শক্তির এক আরামদায়ক ভ্রম। সূক্ষ্মতা তাকে কোনোদিন ছুঁয়েই দেখেনি, তার কথা বেরোতো ছাঁকনি ছাড়াই, অসভ্য এক ভদ্রতায়। ভাবনা আসতো বিনা দ্বিধায়। তিনি আবেগকে ভেবেছেন প্রজ্ঞা, অজ্ঞতাকে ভেবেছেন স্বাভাবিকতা, আর বিরোধিতাকেই বানিয়েছেন কৌশল। ভক্তরা তাকে বলে সাহসী, সমালোচকরা বলে বিপজ্জনক। ইতিহাস যদি সতত বলতো সে একজন জঘন্য হলেও খুব কাজের লোক। কিন্তু এমন চরিত্র একা একা প্রভাবশালী হয়ে ওঠে না, তাকে তোলা হয়। কারণ এমন মানুষ ওঠে না একা, সত্যের পথে নয় তার দেখা। হাতগুলো যখন একসাথে মিলে যায়, সবাই তুলে নেয় তাকে নিজেদেরই ছায়ায়। এখন প্রশ্ন রয়ে যায়, দায় কার কাঁধে এসে থামে? নাকি দোষের ভার ভেসে বেড়ায় সবার নীরব সম্মতিতে? যেখানে একক অপরাধী কেউ নয়, তবু সবাই কোনো না কোনোভাবে জড়িত থাকে। ফিসফিসের স্থপতি, শাসনের আসনের পেছনে এক কক্ষে যেখানে সিদ্ধান্ত হালকা পায়ে চলে বাস করত ফলাফলের স্থপতি, দ্য ফক্স, ধূর্ত শেয়াল। সিংহাসনের পেছনে নীরব ঘর, যেখানে সিদ্ধান্ত চলে নিঃশব্দ পর, সেখানে বসে সে ছায়ার দালাল, ফিসফিসি বনে ভবিষ্যৎ জাল। প্রায় অদৃশ্য, কিন্তু খুব কমই অনুপস্থিত। তিনি শান্তভাবে শক্তির সীমান্তে চলাফেরা করতেন। তিনি লর্ড নেটা, চতুর, ফিসফিস করা, পুরনো রাগে গড়া এক সত্তা। তার কথা কখনো জোরে নয়, তবু বাতাসকে যেন বাঁকিয়ে দেয়। তিনি আদেশ দিতেন না, এমন পরামর্শ দিতেন যা অনিবার্য মনে হতো। তিনি রাগ করতেন না, তিনি বাছাই করতেন। তথ্য তার হাতে পরামর্শে রূপান্তরিত হতো, পরামর্শ হয়ে যেত কাহিনী, কাহিনী হয়ে যেত সত্য, প্রমাণ দিয়ে নয় পুনরাবৃত্তি দিয়ে।
পূর্বে বিপদ বেড়েছে, তিনি ফিসফিস করতেন, সিংহ প্রস্তুত হচ্ছে। কেউ জিজ্ঞেস করলো না কিসের জন্য প্রস্তুত হচ্ছে। কেউ কখনো সিংহকে প্রস্তুত হতে দেখেনি। তবু তারা 4 ডায়াগ্রাম প্রক্ষেপণ দেখেছিল। সংখ্যা ওঠানামা করত জোয়ারের মতো, প্রতিটিকে যথেষ্ট জরুরি মনে করিয়ে কাজ দাবি করত। সিংহকে বিশ্বাস করা যাবে না। কেউ জিজ্ঞেস করলো না কোন বিশ্বাস। শীঘ্রই এমন প্রশ্নই সন্দেহজনক মনে হতে শুরু করলো। এভাবেই প্রমাণ ছাড়াই জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং প্রতিভাবান লর্ড ডোডো সদা উদ্যমী সিদ্ধান্ত প্রদর্শনের জন্য তা মেনে নিলেন। আমরা অপেক্ষা করতে পারি না, তিনি ঘোষণা করলেন। তারপর লর্ড ডোডো উঠে দাঁড়ায়, বিকৃত শব্দের ঝড়ে দৃশ্য সাজায়। অপেক্ষা নয় তার গর্জন তর, যেন তাড়াহুড়োই প্রজ্ঞার ঘর। কিন্তু ধৈর্য চায় নীরব প্রসঙ্গ, আর নীরবতা পায় না করতালির সঙ্গ। আর অপেক্ষা, তা করতে হলে তো ধৈর্যের প্রয়োজন। নীরবে হার মানেনি যে সিংহ। মরুভূমি আর ভাঙা চুক্তির পরে টিকেছিল পারসিকা, একটি দেশ স্মৃতির মতো পুরনো, নীরবতার মতো গর্বিত। সেখানে ছিল না কোনো নাট্যরাজার শাসন, কিন্তু ছিল এমন একটি ব্যবস্থা যা অবরোধ আর সন্দেহে কঠোর। এর প্রতীক ছিল আহত সিংহ, দাগ, নিঃসঙ্গতা, কিন্তু অমোঘ। এ দেশ নির্দোষ ছিল না, কোনো দেশই নির্দোষ নয়। এর ছিল নিজস্ব আকাঙ্ক্ষা, নিজস্ব ছায়া, গর্ব এবং প্রতিবাদের ইতিহাস। বছরগুলো ধরে নিষেধাজ্ঞা হাড় কেড়ে নিয়েছে, কূটনীতি ছদ্মবেশে ধীরে ধীরে এনেছে ক্ষুধা, অর্থনৈতিক শৃঙ্খল দশক ধরে শক্ত হয়ে উঠেছে, হুমকি ছাড়িয়েছে ফিসফিস থেকে সতর্কতা, সতর্কতা থেকে ঘোষণা। তবু বছরের পর বছর অদৃশ্য শিকল টেনে ধরে, ক্ষয় করেছে জীবন কূটনীতির মোড়কে ঘিরে। চাপ দূরের সিংহাসন বলে দীপ্ত স্বরে, অবরোধ সিংহের নিঃশ্বাস জবাব দেয় ভিতরে। সিংহটি একাকিত্বে বাঁচতে শিখেছে। এটি বহু আগে থেকে ন্যায্যতার আশা ত্যাগ করেছে। ঔষধ কমে গেছে, মুদ্রা শুকিয়ে গেছে, সাধারণ জীবন হয়ে উঠেছে শান্তভাবে অস্বীকার করা যুদ্ধের বিনিময়। অরুমিয়া এটিকে বলছে চাপ, সিংহ বলছে অবরোধ। এবং তবু যখন সিংহ দাঁত চেপে ধরে ভেঙে পড়তে অস্বীকার করে, তাকে আক্রমণাত্মক বলা হয়েছে। যখন অরুমিয়া হাত শক্ত করছে বাণিজ্য কেটে, মুদ্রাকে দমন করে, সাধারণ মানুষের জীবন চেপে, এটিকে তারা বলছে কৌশল। সভ্য নিষ্ঠুরতার মধ্যে রয়েছে অদ্ভুত যুক্তি। একজন মানুষের শ্বাস রোধ করা কৌশল, শ্বাসরোধের বিরুদ্ধে লড়াই করা হয় উত্তেজনা। বছরগুলো ধরে ফিসফিস কণ্ঠে সিংহকে রাক্ষস হিসাবে চিত্রিত করা হয়েছে। চার্ট আঁকা হয়েছে, সংখ্যা ঘোষণা করা হয়েছে, অদৃশ্য অস্ত্রকে উজ্জ্বলভাবে বর্ণনা করা হয়েছে। ভয় তৈরি হয়েছে সূক্ষ্ম কাচের মতো নিখুঁত। অত্যন্ত হুমকি ঘোষণা করেছে অরুমিয়ার পণ্ডিতরা। প্রয়োজনীয় পদক্ষেপ প্রতিধ্বনিত হয়েছে তার মিত্রদের কাছে। আর তাই প্ররোচনা কোনো আনুষ্ঠানিক কারণ ছাড়াই বা যত্ন করে বানানো কারণ দেখিয়ে অরুমিয়া তাদের নখ আরও ধারালো করছে। যখন আঘাত এসেছে ঠিক, যুক্তিসঙ্গত, এড়ানো যায় না এমন, তারা ধোয়া ওঠার আগেই ঘোষণা করছে। প্রতিরক্ষা ব্যবস্থা, এই কথাটি ধীরে ধীরে ধ্বংসস্তূপের উপর ভেসে উঠছে। ছেলেমেয়েরা ধসে পড়া ছাদের নিচে মরছে, বাজারে আগুনের ছায়া। ইতিহাস দেখছে কিন্তু কোনো প্রভাব নেই। মৃতদের সবসময় বলা হয়েছে তারা কিছুই নয়। নিচে ছাদ ভাঙে, শিশুর কাশি ওঠে ধুলোর ভেতর। বিদ্যালয়
ছাই হয়ে মিশে যায় ইতিহাসের অন্তর। বিশ্ব ইতিহাস দেখে চুপচাপ, অভ্যস্ত, নির্লিপ্ত। কারণ এমন দৃশ্য তার কাছে নতুন নয়, নিতান্তই চিরচেনা লিপ্ত। মৃতের সংখ্যা হয় না, কারণ সংখ্যা হলে মনে রাখতে হয়, আর মনে রাখা এই যুগের সবচেয়ে বড় ভয়। তবু সিংহটি পড়েনি, এটি দাঁড়িয়েছে একলা। সাজানো উদ্বেগের মরুরাজ্য, দক্ষিণে ঝাড়বাতি, যেগুলো শহরের চেয়েও দামি। বসেছিলেন বালির রাজারা সেখানে। তাদের শহর ঝলমল করত, টাওয়ার আকাশ ছুঁত, প্রাসাদে অতিরিক্ত সমৃদ্ধি এত বেশি যে অবাস্তব লাগত। হলে নৃত্য করত ফোয়ারা, আর সীমানার বাইরে পুরো জনপদ জুড়ে যুদ্ধের ভারে শ্বাস বন্ধ হয়ে আসে। তারা ছিল দূরদর্শী, যদিও সেই দর্শন শুধুমাত্র নিজের বেঁচে থাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাদের বক্তৃতা নিখুঁত, তাদের নিষ্ক্রিয়তা আরও নিখুঁত। তারা আগ্রাসনকে নিন্দা করত, যেমন কেউ প্রকৃতির মেজাজের কথা বলে। কষ্টকর, হ্যাঁ, কিন্তু কার্যকর নয়। সহিংসতা দেখে মাথা নাড়ে আবহাওয়ার ঢঙে। দুঃখজনক বলে তারা, কাজ নয় এর শনে। কর্ম মানে দায়ের বোঝা, আরামে লাগে দাগ। তাই তারা সব এড়িয়ে চলে, রাখে স্বস্তির ভাগ। সভা বসে, কাগজ ভরে, স্বাক্ষরেরই খেলা। শব্দগুলো চকচকে খুব, ভিতরে শূন্য মেলা। কারণ কাজের সঙ্গে আসে পরিণতি, আর পরিণতির সঙ্গে আসে তাদের ভোগবিলাসের হুমকি। তাদের সমাবেশ অক্ষরে বাঁধা সম্মতি, এবং বিবৃতি এত নিখুঁত যে কিছুই প্রতিফলিত হতো না। এদিকে সম্পদশালীদের দৃষ্টির সামনেই মানুষের ভোগান্তি চলতে থাকে অবিরাম। চোখের সামনেই বাড়ে দুঃখ, তবু নেই প্রতিকার। দেখেও তারা দেখে না কিছু, অভ্যাসে অন্ধকার। ফিস ফিস করে শোনা কথা, তবু সত্যের সুর। এক রাতের ওই ভোজেই মেটে শহরের ক্ষুধাদূর। ফিস ফিস করে বলা হয়, নিঃশব্দে, সব সময় নিঃশব্দে। এক রাতের বিলাসিতা দিয়ে ক্ষুধার্ত শহর কয়েক মাস চলতে পারে। কিন্তু এমন গণনা কখনো প্রকাশ্য হয় না। সংখ্যা শেষ পর্যন্ত অসুবিধাজনক হতে পারে। আর ফিসফিস কোনো শক্তি উৎপাদন করে না, তেলের মতো নয়। তেল যেখানে শক্তির উৎস, ক্ষমতারই পথ, ফিসফিসে নেই সে জোর, নেই কোনোই রথ। তাই তারা সব মিশে যায় বালুর হাওয়ার ঢেউ। শোনে না ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ প্রাসাদের কেউ। সুতরাং এগুলো থাকে ফিসফিস, শুধুই ফিসফিস। গাজা, ত্যাগের অঙ্কশাস্ত্র। একটি জায়গা আছে যেখানে সময় এগোয় না, এটি পুনরায় শুরু হয়। এখানে প্রহর থামে, ঘুরে আসে বারবার। পুনর্গঠন নয় আশা, প্রতিরোধের জ্বলন্ত পার। গাজা সমুদ্রের ধারে এক স্থান। এখানে ধ্বংস কোনো ঘটনা নয়, বরং একটি চক্র। বাচ্চারা নাম লেখার আগে ড্রোনের শব্দ চেনা শেখে। পুনর্নির্মাণ কোনো স্বপ্ন নয়, বরং প্রতিরোধের একটি কাজ। এখানে প্রতিটি আঘাতের একটা ব্যাখ্যা তৈরি হয়, প্রতিটি ব্যাখ্যা জমা রাখা হয়, প্রতিটি সংরক্ষণ নিশ্চিত করে যে পরবর্তী আক্রমণের ব্যাখ্যা কম লাগবে। পুনর্নির্মাণ জলে এক অবিচল শিখা, আশা নয়, প্রতিরোধের চিহ্ন ব্যথা। প্রত্যেক আঘাতের ব্যাখ্যা আছে, প্রত্যেক ব্যাখ্যা সঞ্চয়িত পরবর্তী আঘাতের জন্য, অভাবিত কারণবশত। অরুমিয়া এটিকে রক্ষা কবচ বলে, শিয়াল এটিকে বলে অপরিহার্যতা, অরুমিয়া বলে নিরাপত্তা, ফক্স বলে প্রয়োজন। ধ্বংসস্তূপের তলে থাকা কণ্ঠ শোনে না গুণীজন। ধ্বংসের ছাই ভস্যের নিচে যারা বাস করে তারাই এটিকে পুরোপুরি অন্য নামে ডাকে। কিন্তু তাদের কণ্ঠস্বর, মজলুমের আর্তনাদ খুব দূরে পৌঁছায় না।
গাজা যেন বিশ্বের কাছাকাছি কিন্তু দূরে থাকা এক অবিরাম জ্বলন্ত আগুন। সভ্যতা হয়তো উদ্বিগ্ন কিন্তু অসাড়। পৃথিবী দেখে দূরে আগুন, শ্রদ্ধা জানায় অমুখর। জটিল বলছে তারা, ব্যথা ঢাকতেই যত তোড়জোড়। এবং তাই এটিকে জটিল বলা হয়, কারণ জটিল হলো সবচেয়ে সুবিধাজনক শব্দ, যা অযৌক্তিককে মেনে নেওয়ার জন্য উদ্ভাবিত। অলঙ্কিত অকার্যকারিতার সভা, তারপর আসে রাষ্ট্রসংঘের সমাবেশ, উদ্দেশ্যের স্মৃতিসৌধ, অসারতার এক জাদুঘর। দেখো বহুজাতিক সেই মহাসভা, উদ্দেশ্যের তোলা স্মৃতিস্তম্ভ, যেন ব্যর্থতার কাব্যকথা। দ্বিধার জাদুঘর, স্থবিরতার অলংকার, যেখানে মসৃণ বায়ুতে ভাসে বাণী, মৃত্যু হারায় ভদ্রতা সুরে তার ভার। সমাবেশের ভয়ঙ্কর বড় হল, মানব জাতির সবচেয়ে বড় আফসোস থেকে উদ্ভূত, যেখানে মানুষ একত্র হয়, শব্দ ব্যবহার করে এত নিখুঁতভাবে যে মনে হয় তারা মানুষের মৃত্যু নিয়ে কথা বলছে না। পৃথিবীর প্রতিটি কোণ থেকে প্রতিনিধি আসে, বক্তব্য দিতে, নিন্দা করতে, আহ্বান জানাতে, অনুরোধ করতে, সুপারিশ করতে। তারা কথা বলার দিক থেকে খুব পারদর্শী, কারণ সমাবেশের শক্তি নৈতিকতায় নয়, অনুমতিতে থাকে, এবং অনুমতি খুব কমই দেয়া হয়। প্রস্তাবনাগুলো খুব নিখুঁতভাবে তৈরি হয়, প্রতিটি বিবৃতি সমান, প্রতিটি অভিব্যক্তি মানানসই, যাতে প্রতিটি ফলাফল এড়ানো যায়। প্রস্তাব ওঠে শল্যবিদের নিখুঁত ছোঁয়ায়, প্রতিটি বাক্য সমতল, প্রতিটি শব্দ গ্রহণযোগ্য ছায়ায়, প্রতিটি ফলাফল নরম, ইচ্ছাকৃত অস্পষ্টতায় ঢাকা। ভাষার জয়গান সেখানে, কাজে পড়ে থাকে ফাঁকা। তৎক্ষণাৎ যুদ্ধবিরতি, গভীর উদ্বেগ, দৃঢ়ভাবে প্রকাশিত দুঃখ। যদি কথাগুলো গুলি থামাতে পারত, তবে এই চেম্বার সব যুদ্ধই শেষ করত। যদি শব্দে থামতো আগুনের তীব্র দাহ, সংঘাত শেষ হতো বহু আগেই, সব চাওয়া পাওয়া মুছতো সব চিহ্ন। কিন্তু কাজহীন শব্দ কেবল প্রতিধ্বনির ঢেউ, সভ্য দয়ার মঞ্চসজ্জা, নম্র অথচ শূন্য, বোঝে না কেউ। কিন্তু কথার শক্তি তখনই আসে যখন তার সঙ্গে কাজ থাকে, আর কাজ করতে হলে দরকার তাদের অনুমতি। তারা আসলে কাজ না হওয়াতেই বেশি লাভবান, সবচেয়ে বেশি স্বার্থান্বেষী। তাই আলোচনা অবিরাম চলতেই থাকে, গৌরবময়, স্বচ্ছন্দ এবং গভীরভাবে অপ্রাসঙ্গিক। তাই সভা চলমান, পরিমিত, মার্জিত ভঙ্গিতে, সুচারু ভাষার প্রাসাদ, সত্যবন্দী তার সীমানাতে। প্রতিধ্বনির অট্টালিকা, গাম্ভীর্যে ভরা বিশাল, যেখানে মানবতা অপেক্ষায় আর বিশ্ব জ্বলছে নীরবে তাদের কাছের ঠিক ওপার। ভোলপনে এবং সুরক্ষার শিল্প। অনেক বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ একটি রক্ষক বেছে নিল, একজন শক্তিশালী রক্ষক, তাদের ভঙ্গুর শান্তি রক্ষার জন্য। তারা বেছে নিল একজন পাহারাদার, কিন্তু সবচেয়ে ন্যায়বান নয়, সবচেয়ে সংযমীও নয়, সিংহ নয়, বুদ্ধিমান পেঁচাও নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী। একটি শেয়াল, নাম ভোলপনে, চতুর, কৌশলী, প্রভাবশালী। এভাবে শেয়াল রক্ষক হয়ে গেল। প্রথমে সব ঠিকঠাক চলল, কিন্তু ধীরে ধীরে প্রায় অদৃশ্যভাবে রক্ষকটা শুরু করলো বাছাই করা, কে বা কি রক্ষা করা হবে। ক্ষমতায় স্থিরতা নিশ্চিত করে, বলল তারা। ভোলপনে তা মানল, বলল, আর ক্ষমতা সম্পর্কে আমার চেয়ে ভালো কে জানে। শক্তি শান্তি দেয়, বলল তথাকথিত বিজ্ঞ জাতি। ভোলপনে মাথা নাড়ল, চোখে ধোয়া, মুখে বিদ্যার তুতি। কাউকে রক্ষা করতে পারেন তিনি, ক্ষমতার ভাষা বুঝেন যিনি। এটি শান্তি নিশ্চিত করল,
যেখানে শান্তি লাভজনক। এটি সংঘাত নিশ্চিত করল যেখানে সংঘাত প্রয়োজনীয়। তারা বিশ্বাস করল হয়তো সরলভাবে যে শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু শেয়ালের মতো তার নিজস্ব স্বার্থ আগে। যে মুরগিগুলোকে রক্ষা করার কথা ছিল তারা ভাবতে লাগলো তাদের কি সত্যিই রক্ষা করা হচ্ছে নাকি প্রস্তুত করা হচ্ছে। কিন্তু শেয়াল ক্ষুধার্ত, নিজেরই চিরচেনা রথে। তার চাওয়া চাই, বাঁকে না সে পথে। আর সেই মুরগিরা যাদের রক্ষা করতে শপথ, জাগে চিন্তায় কাঁপে আমরা কি রক্ষিত নাকি প্রস্তুত শিকার হওয়ার পথ। আর ছোট ছোট দেশগুলো নরম আশাপূর্ণ, ওরা একই প্রশ্ন করল, আমরা কি রক্ষার তলে আছি নাকি শুধু নিয়ন্ত্রণের তলে। ক্ষুদ্র জাতিগুলো দুর্বল আশাপ্রাণ একই প্রশ্ন করে নিঃশব্দে, আমরা কি স্বাধীন নাকি শেয়ালের খেলা যান। নির্বিকল, অজ্ঞাত, নামহীন শিকার, যেখানে সত্য এবং ন্যায় মেলাভার। ভয়ের শিল্প। এই পৃথিবীতে ভয় কখনো অপ্রত্যাশিত নয়। এটি আবিষ্কৃত হয় না, এটি তৈরি করা হয়, রচনা করা হয়, পরিমাপ করা হয়, বিতরণ করা হয়। ভয় জন্মে না, নয় কাঙ্ক্ষিত ক্ষণে, না খুঁজে পাওয়া, না ঘটে নিঃশব্দ লগ্নে। গড়া হয়, মাপা হয়, ছড়ানো চুপচাপ, এক নীরব বাহিনী যার কাছে নেই কোনো মাপ। পরিসংখ্যান প্রকাশিত হয় খুবই কর্তৃত্বপূর্ণভাবে, যেখানে প্রশ্ন করার সুযোগ নেই, আর অনেক সময় যাচাইও করা হয় না। হুমকিগুলো এমনভাবে জীবন্ত ও নিশ্চিত করে বলা হয় যে সন্দেহ করাটাই অযৌক্তিক মনে হয়। জিজ্ঞাসা করা মানে সমর্থন করা, কালক্ষেপণ করা বিপদ ডাকার সমান। এবং তাই নিরাপত্তার তাগিদে জনতা বিশ্বাস করতে উৎসাহিত হয়ে ওঠে। প্রশ্ন করা মানে হয় সহমর্মিতা, শান্তির বৃষ্টি, বিলম্ব করা ডাকে বিপদ সৃষ্টি। জনতা নিরাপত্তার তৃষ্ণায় পিপাসিত, লোভে খায় তারা সদা বিশ্বাসিত। এটাই এর প্রতিভা। যখন ঐক্যমত আছে সত্যের প্রয়োজন নেই, যখন পুনরাবৃত্তি আছে প্রমাণের প্রয়োজন নেই। গল্প বলা হয়, পুনরায় বলা হয়, পরিমার্জন করা হয়। এটাই কৌশল, নিশ্চিতল, স্পষ্ট। সত্য অপ্রয়োজনীয় যখন ঐক্য পথস্থ। প্রমাণ ফিকে হয়, পুনরাবৃত্তি শাসন করে। কাহিনী পুনঃ গড়া হয় পালিশ জালে ভরে। যারা প্রমাণ চায় তাদেরকে বলা হয় তারা জরুরি বিষয়টি বোঝে না। সময়ের সাথে সাথে ভয় নিজেই টিকে যায়। একবার ভয় স্বীকার করা হলে বাকি সব কিছু অনুমোদনযোগ্য হয়ে যায়। প্রমাণ খারিজ, প্রশ্ন বাতিল খাতা। ভয় খায় নিজেই, গর্বে ফুলে ফাঁপা। একবার ভয় গ্রহণ লালন স্থাপন হলে বাকি সব কিছু হয়ে যায় মুক্ত, অশাসিত, অশ্রাব্য তলে। সভ্যতার প্রিয় মিথ্যা। এই পৃথিবীর সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি নয়, ধন নয়, প্রতিষ্ঠান নয়। এটি হলো অন্যায় করার ক্ষমতা অথচ নিজেকে নীতিবান মনে করা। এই বিশ্বের মহাজয় নয় সোনা, না তার যন্ত্র, না আইনের বাধাই বোনা। এটি সেই শিল্প যা আঘাত করে নিখুঁত শুদ্ধ, তবু নিজের হাতকে রাখে বিশুদ্ধ। ধ্বংস করা এবং তাকে বলা হয় রক্ষা, শাসন করা এবং তাকে বলা হয় আইন, নীরব থাকা আর তাকে বলা হয় নিরপেক্ষতা। এক সময় বর্বরতার জন্য যুক্তি প্রয়োজন হতো। একজন মানুষ, একটি দেশ বা শাসককে জবাবদিহি করতে হতো তাদের ধ্বংসকৃত জীবন, জ্বালানো ঘর, চুরি করার ভূমির জন্য। সাক্ষী ছিল, শব্দ ছিল, বিবেক ছিল। এখন বর্বরতাই হলো যুক্তি।
এটি কি প্রয়োজন, অপরিহার্য বা পুণ্যবান বলা যথেষ্ট? গল্প বাস্তবের স্থল নেয়, ইতিহাস প্রমাণ হয়ে ওঠে, মিথ্যা ন্যায়ের বস্ত্র পরে। এখন নিষ্ঠুরতা প্রমাণ চায় না, মানবতার গান সত্য হয় না, প্রয়োজনীয় ন্যায়সঙ্গত অপরিহার্য, এবং কাজটি হয়ে যায় ধুলোশূন্য অনিবার্য। গল্প বড় হয়, মিথ্যা সাদা পোশাক পরে, অসত্য তখন নৈতিকতার ছদ্মবেশ ধরে। এভাবে ধ্বংস পৃথিবীতে মুক্তভাবে চলে, রক্ষার আড়ালে। অধিকারকে বলা হয় নিরাপত্তা, বোমা পড়ে কূটনীতির নামে, নীরবতা সাজানো হয় সভ্যতার ছদ্মবেশে। ধ্বংস হাঁটে সুরক্ষার আড়ালে, দখল প্রদর্শন বোমা পড়ে কৌশলে, নীরবতা ছদ্মবেশে সভ্যতা, আর বিশ্ব কাঁদে না, তবু আশায় মন ভরে তার। এবং বিশ্ব তালি দেয়, কারণ স্বস্তি সত্য নয়, বরং এই বিশ্বাসে যে ন্যায় ও নির্দয়তা একসাথে থাকতে পারে। অপরিহার্যের প্রান্ত। অতএব পুনরায় আমরা এসে দাঁড়াই সেই প্রান্তে, যেখানে বিশ্ব এগিয়ে চলে অবিচল ভঙ্গিতে, আত্মবিশ্বাসে দীপ্ত, বিভাজনে বিদীর্ণ, কণ্ঠে দৃঢ়তা, তবু অন্তরে বিপজ্জনক স্থিরতা বিচ্ছিন্ন। পৃথিবী এগোচ্ছে দৃঢ় বিশ্বাসী, বিভক্ত, নিশ্চিত। সংঘাত নয়, না, কখনো সংঘর্ষ নয়, প্রয়োজনের অধীনে, অপরিহার্যতার চাপে। যুদ্ধ নয়, তারা বলে না, সে নাম উচ্চারিত হয় না হেথা, বরং প্রয়োজনের যুক্তি, অনিবার্যের শাসন সেথা। ইতিহাসে বহুবার অভিনীত এই ক্ষণ, যেখানে প্রতিটি পক্ষ নিজেই নিজের কারাগারে বন্দী হন। ইতিহাসের সেই পরিচিত মুহূর্ত, যেখানে প্রতিটি পক্ষ বিশ্বাস করে তার কোনো বিকল্প নেই। চাপ বাড়ছে যেমন তোলা টান টান তীর, মিত্ররা পরিবর্তিত হচ্ছে যেমন মরুভূমির বালি। হাতিয়ার চুপচাপ কিন্তু মারাত্মক। প্রত্যেক দেশ নিজের ন্যায় বিচারে আত্মবিশ্বাসী, প্রত্যেক নেতা নিজেকে অপরিহার্য মনে করছে। মুহূর্তটি আসে যখন সংলাপ দুর্বল হয় আর শক্তি হয় স্পষ্টতা। কেউ মনে করে না যে তারা যুদ্ধ নিজ ইচ্ছাই করছে, কেবল মনে করে তাদের আর কোনো পথ অবশিষ্ট নেই। এবং তারপর আসে সেই চেনা অনিবার্য বাক, যেখানে সংলাপ দুর্বল আর শক্তি স্পষ্টতার স্বরলিপি রাখ। কেউ মনে করে না যে যুদ্ধ তারা নিজেই বেছে নিয়ে করে, শুধু বলে অন্য সব পথ হারিয়ে গেছে অচেনা অন্ধকারে। এবং কোথাও শব্দের নিচে মানবতা শ্বাস আটকে রাখে। সিংহ বিরাজ করছে জখম হলেও অটল, শেয়াল ফিসফিস করে অপরাজেয়, লর্ড ডোডো ঘোষণা করে নিয়ন্ত্রণহীন, রাজারা অবলোকন করছে অপ্রভাবিত। সিংহ দাঁড়ায় রক্তাক্ত, তবু অবনত নয় কখনো, শেয়াল ফিসফিস করে বনে নিয়তি, অদৃশ্য অদম্য যেন সে কোনো। লর্ড ডোডো উচ্চারণে উন্মত্ত, সীমাহীন তার ঘোষণা, রাজারা নিশ্চল, স্বচ্ছন্দে আবদ্ধ, নির্বিকার তাদের চেতনা। আর বাকি বিশ্ব নীরবে চেয়ে রয়, ঝুঁকি মাপে ধীরে, নিঃশব্দে সিদ্ধান্ত কয়, অপেক্ষায় নিরাপদ, রেখা টানা চেয়ে প্রিয়। যেন সময় মিটিয়ে দেবে যা তারা নিজে নির্ধারণে অক্ষম, বোধ করে নীরবতাই শ্রেয়। মনে হয় বিপর্যয়ের জন্য অনুমতি প্রয়োজন। শেষ প্রতিফলন, জ্ঞানের মূল্য। পরম বিস্ময় জাগানিয়াছিল না ক্ষমতাবানদের উচ্চাকাঙ্ক্ষা, না অসহায়ের কষ্ট, বরং ছিল বাকিদের নীরবতা। সবচেয়ে বিস্ময়কর হয়তো শক্তিশালী লালসা নয়, দুর্বলদের ভোগান্তির অশ্রুঝরা পথতা নয়, বরং বিশ্রামের নীরবতা। যারা চুপচাপ বসে আছে আগুনে দগ্ধ পৃথিবী দেখা।
এই যুগের সত্যিকারের দুঃখ অজ্ঞতা নয়, বরং জেনে শুনে প্রতিকারের কোনো কাজ না করা। মানুষ জানে, দেশগুলো জানে, নেতারা জানে, তবুও জানা হয়ে গেছে শুধু দেখানোর অভিনয়, কাজ করার জন্য নয়, কেবল প্রকাশ করার জন্য। তাই আগুন জ্বলে, বিবৃতি আসে, দুঃখ চলতেই থাকে। কোথাও নিঃশব্দে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তির জন্য প্রস্তুত করছে, কারণ এটা বাধ্যতামূলক ছিল বলে নয়, বরং আবারও কেউ তা থামায়নি। সিংহ দাঁড়িয়ে আছে, আহত হলেও মাথা নত করেনি। শেয়াল ফিসফিস করে, বাতাসকে নিজের মতো গঠন করে। লর্ড ডোডো ঘোষণা করে প্রতিদিন আরও জোরে। রাজারা বিশ্রামে আছে, ঝুঁকি ও আরামের মধ্যে তুলনা করে। আর পৃথিবী একটি সরু আর কাঁপতে থাকা কিনারায় দাঁড়িয়ে এগিয়ে চলে, অজানা বলে নয়, বরং জেনেও কাজ করে না বলেই। লেট দেয়ার বি পিস।